নমস্কার। মহামতি অনন্তলালকে স্মরণ করে ভারত কথার গ্রন্থিমোচনের ৯৯৪তম পর্বের আলোচনায় উপস্থিত হয়েছি। আমরা কথা বলছিলাম মহারাজ যযাতিকে নিয়ে। সত্যি যযাতি এক বিরাট বর্ণময় পুরুষ। দেখুন, এই রামায়ণ এবং মহাভারত, এই যযাতির কথা বলতে গেলে এই দুটি মহাকাব্যই কিন্তু সমানভাবে চলে আসে। কারণ মহারাজ যযাতি যদি না থাকতেন, মহাভারতও হতো না, রামায়ণও হতো না। আরও পরিষ্কার করে যদি বলি, মহারাজ যযাতির মতন এমন বর্ণময় বিশিষ্ট পুরুষ যদি সেকালে জন্মগ্রহণ না করতেন, অর্থাৎ আমরা যদি যযাতিকে না পেতাম, তাহলে কৃষ্ণকেও পেতাম না, রামচন্দ্রকেও পেতাম না। অর্থাৎ রামায়ণ এবং মহাভারত, এই দুটি মহাকাব্যকে আমরা পেতামই না। যে মুহূর্তে রামায়ণ এবং মহাভারত এই দুটি মহাকাব্যের নাম উঠে এলো আমাদের আলোচনায়, আমরা জানি এই দুটি মহাকাব্যই হচ্ছে ট্র্যাজিক মহাকাব্য, দুটি ট্র্যাজিক মহাকাব্য, এবং একটা বিলাপ থেকে এই দুটি মহাকাব্যের আরম্ভ। অনেকগুলো মিল আছে। দুটি ট্র্যাজিক ধর্মী, এক বিলাপের মধ্যে থেকে দুটি মহাকাব্য আরম্ভ হচ্ছে, দুই অর্থাৎ একদিকে ধৃতরাষ্ট্র বিলাপ করছেন, তারপর থেকে মহাকাব্য গতি আরম্ভ হলো। একেবারে মহাভারতের আদি পর্বে যদি চলে যান, এখানে প্রথমেই পাবেন ধৃতরাষ্ট্রের বিলাপ, দীর্ঘ বিলাপ। এই যদি হতো তাহলে আমি যখনই এই বুঝেছি তখনই আর জয়ের আশা রাখিনি, যখনই এটা বুঝেছি তখন আর জয়ের আশা রাখিনি। এই করে তিনি দীর্ঘ বিলাপের পরেই মহাভারত আরম্ভ হচ্ছে। রামায়ণেও তাই, রামচন্দ্র বিলাপ করছেন সীতার জন্য। আবার দেখুন, দুটি মহাকাব্যই আরম্ভ হচ্ছে দুটি যজ্ঞভূমিতে। রামায়ণ আরম্ভ হচ্ছে শ্রীরামচন্দ্রের যজ্ঞভূমিতে, যেখানে লবকুশ এসে সেই রামায়ণী গান শোনাচ্ছেন তাকে, সেখান থেকে রামায়ণের আরম্ভ। অন্যদিকে মহাভারত মহর্ষি শৌনকের যজ্ঞসত্র থেকে আরম্ভ হচ্ছে, যেখানে সুত ঋষি লোমহর্ষণ পুত্র লোমহর্ষি উগ্রশ্রবা তিনি মহাভারত শোনাচ্ছেন। কিংবা আরেকটু পিছিয়ে গেলেও যেখানে ব্যাসদেব আরেক যজ্ঞ সভায় মহাভারতের কথা বলছেন, অর্থাৎ যেখানে উপস্থিত রয়েছেন মহারাজ জনমেজয়, সর্পযজ্ঞের অনুষ্ঠান। অতএব এই অনেকগুলো সিমিলারিটিস রয়েছে দুটি মহাকাব্যের মধ্যে। এছাড়াও আরও প্রচুর সিমিলারিটিস রয়েছে, কিন্তু সবচাইতে বড় কথা, এই দুটি মহাকাব্যের উৎস পুরুষ একজন, তিনি মহারাজ যযাতি। এই মহারাজ যযাতি থেকেই বিভিন্ন ধারায় যে রাজপুরুষেরা জন্মগ্রহণ করেছিলেন, তারা বিভিন্ন দিক থেকে বংশ বিস্তার করে এই সমস্ত প্রখ্যাত বংশগুলো, সূর্য বংশ, চন্দ্র বংশ সহ অন্যান্য বিভিন্ন বংশ, তাদের ধারাতেই সৃষ্ট হয়েছে, এবং সেখান থেকেই মহাভারত এবং রামায়ণ। এই জায়গায় যদি আমরা দেখি, যেমন যদুবংশ, যেমন সরাসরি মহারাজ যযাতির বংশধারা থেকে এসেছে, এবং সেখানে আমরা স্বয়ং শ্রীকৃষ্ণকে পাচ্ছি ওই ধারায়।
অন্যদিকে আবার শশবিন্দুর ধারার থেকে আমরা মান্ধাতাকে পাচ্ছি, সেই মান্ধাতার ধারার থেকে আমরা ইক্ষ্বাকু বংশকে পাচ্ছি, যে ইক্ষ্বাকু বংশের মধ্যে শ্রীরামচন্দ্র এসেছেন। এইভাবে চলেছে। আমরা কথা বলছিলাম যযাতিকে নিয়ে। আমরা জানি যযাতি তিনি এখানে মহাভারতে বলা হয় যে তিনি তার কনিষ্ঠ পুত্র পুরুকে তার রাজ্য পাঠ দিয়ে তারপরে তিনি তপস্যায় চলে গেলেন এবং সেখানে পুরুর রাজ্যাভিষেক এবং তারপর মহারাজ যযাতি বনে গমন করলেন এবং সেখানে তিনি মারা পড়েন এবং তিনি সেই স্বর্গে চলে যান। ঘটনাটাকে ঠিক এইভাবে না ধরে বা আমরা যদি তাৎপর্যটাকে এভাবে দেখি তাহলে আমাদের বুঝতে সুবিধে হয়। যেটা আমরা বলেছি, প্রত্যেক আর্য জাতির পিতৃভূমি, কারণ সেকালে মাতৃভূমি বলার কোনো চলন ছিল না, অর্থাৎ আদি বাসস্থান ছিল স্বর্গ, যেটা বর্তমান ইরান, আফগানিস্তান এই সমস্ত অঞ্চল হয়ে হিমালয়ের প্রায় প্রান্ত দেশ অবধি এই স্বর্গ বিস্তৃত। হিমালয়ের প্রান্ত দেশ থেকে বর্তমান মধ্য ভারত পর্যন্ত এই অঞ্চলটাকে বলা হতো মর্তভূমি, এবং বর্তমান ভারতের মধ্য ভারত থেকে একেবারে দক্ষিণ ভারত অবধি এই অঞ্চলটাকে বলা হতো পাতাল। এইভাবে মোটামুটি একটা ভাগ ছিল, স্বর্গ, মর্ত এবং পাতাল। এই স্বর্গ ছিল আর্যমাত্রেরই আদি বাসস্থান। তারা এই মর্তভূমিতে তারা আসতেন, কারণ এই মর্তভূমিতে ছিল উন্নত ধরনের সমস্ত পশু, শস্য, উৎকৃষ্ট সমস্ত শস্যজাত জিনিস, স্বচ্ছ জলধারা, প্রচুর জলধারা, এবং সেই জলধারা নদী, সাগর এবং বিশেষ করে সেই স্রোত প্রবাহিনী নির্মল জলধারা, তার দুই কূলে শস্য শ্যামলা উর্বরা জমি এবং প্রচুর স্বাস্থ্যবান কর্মঠ দক্ষ শ্রমিক। সুতরাং এই অঞ্চলটা ছিল মোটামুটি কর্মভূমি, এবং এত সেকালের সবচেয়ে দামি সম্পদ ছিল জল, শস্য আর এই শ্রমিক। এটাই ছিল তখনকার দিনে। তখন মানুষ পেট্রোলিয়ামের জন্য যুদ্ধ করত না, তখন মানুষ যুদ্ধ করত এই সময়। খনিজ দ্রব্য সেখানে ছিল, খনিজ দ্রব্যের কথাও পাওয়া যায়, কিন্তু মূলত সম্পদ হিসেবে ছিল শস্য, সম্পদ হিসেবে ছিল নদীর জল এবং ওই তটে বসবাসকারী কর্মঠ পুরুষেরা, সুন্দরী রমণীরা। এই ছিল মোটামুটি সম্পদের তালিকায়। তার জন্য যুদ্ধ হতো, লুণ্ঠন হতো, এক দল আরেক দলের সম্পদ ছিনিয়ে নেবার চেষ্টা করত। জমি, এই জমির মধ্যে কৃষিক্ষেত্র যেমন আছে, এই জমির মধ্যে আপনারা জানেন সুন্দরী রমণীরাও রয়েছে। অর্থাৎ শস্য এবং সন্তান এই দুটি সমানভাবে খুব প্রয়োজনীয়। শস্য জল বেঁচে থাকার জন্য, প্রাণ ধারণের জন্য, এবং তার মাধ্যমে অর্থ আসত, আর রমণী তার মধ্যে দিয়ে তারা এই যুদ্ধের জন্য যে সন্তানের অর্থাৎ বংশ বিস্তার প্রয়োজন, এই দুটিকে সমান সম্পদ বলে গণ্য করা হতো। এবং এই দুই কারণেই সমস্ত যুদ্ধগুলো হতো। যত যুদ্ধ হয়েছে পুরাণে তার মধ্যে দেখবেন এই দুটি কারণ, শস্য এবং নারী, এই দুটিকেই ক্ষেত্র বলে সেখানে গণ্য করা হয়েছে। এই ক্ষেত্র বিষয়টাও কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ।
ক্ষেত্র, কৃষিক্ষেত্র এবং নারী, নারীর গর্ভ, এই দুটি সমান গুরুত্বপূর্ণ। যযাতির এখানেও সেই জিনিসটি বিরাট বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ যযাতি তিনি একই সঙ্গে দুটি রমণীকে সমান দক্ষতার সঙ্গে তিনি কিন্তু দুই পরস্পর বিরোধী, ভালো করে লক্ষ্য করুন, যযাতি কেবলমাত্র গত পর্বে আমরা আলোচনা করেছি যযাতিকে আমরা সেখানে আলোচনা করে বলেছি সত্য পরাক্রম, রাজা সত্য পরাক্রম, এই নিয়ে তুলনা করা হয়েছে। এটা যদি তার ভূমি দখলের, রাজ্য বিস্তারের দিকটা থাকে, আরেকটা দিক ওই যে তার মধ্যে রয়েছে, অর্থাৎ বিভিন্ন বংশ প্রতিষ্ঠা, অর্থাৎ সন্তান যে তিনি লাভ করেছেন, এবং সেটি তিনি লাভ করেছেন এমন দুই নারীর কাছ থেকে যেই দুই নারী পরস্পর বিরোধী। একজন কথা আমরা জানি, আমরা সেই দুজনের কথাই জানি। একজন হচ্ছেন শুক্রাচার্য কন্যা দেবযানী, আর আরেকজন হচ্ছেন শুক্রাচার্য যিনি দৈত্যগুরু, সেই দৈত্যকুলের মহারাজ, তার বৃষপর্বা, তার কন্যা দেব শর্মিষ্ঠা। বৃষপর্বা হচ্ছেন দৈত্যরাজ, আর শুক্রাচার্য হচ্ছেন দৈত্যকুল গুরু। এই দুই জনের দুই কন্যা এবং দুজনই পিতার অত্যন্ত প্রিয়। বিশেষ করে এটা তো আমরা জানি শুক্রাচার্য দেবযানীর দ্বারা বশীভূত, মানে বেশি বয়সের সন্তান, তারপরে মা মরা সন্তান, অতএব দেবযানী ছিলেন শুক্রাচার্যের চোখের মণি। আমরা ওই যযাতি, দেবযানী, তারপরে শর্মিষ্ঠা, এসব কাহিনীর মধ্যে যাব না, এগুলো আমরা সবিস্তারে আলোচনা করেছি। আগ্রহীরা মাত্র আপনারা সেখানে গিয়ে সেটা জেনে নিতে পারেন। আমরা শুধু এখানে বলতে চাইছি যে যযাতি তিনি একদিকে ব্রাহ্মণ কন্যা এবং অন্যদিকে অসুর কন্যা, দুজনকেই সমানভাবে, এবং দুজন পরস্পর বিরোধী, এবং এতটাই এই দুই নারীর অবস্থান যযাতির জীবনে এমনভাবে এসেছে যে তার পাগল হয়ে যাওয়ার উপক্রম। অন্য কোনো যদি পুরুষ হতেন তারা একেবারেই পাগল হয়ে ভ্রষ্ট হয়ে যেতেন। এখানেই লক্ষ্য করার, যযাতি তার আপন দক্ষতায় তিনি দুই নারীকেই সমানভাবে উপভোগ করেছেন, এবং দুজনই যযাতির বশীভূত, এবং দুজনের কাছ থেকেই তিনি শ্রেষ্ঠতর সমস্ত বীর সন্তানদের লাভ করেছেন, যারা ভারতবর্ষের সমস্ত বিখ্যাত পুরুষদের বিখ্যাত বংশ প্রতিষ্ঠা করেছেন, এবং তাদের মধ্যে থেকে আমরা বিভিন্ন শ্রেষ্ঠ পুরুষদেরকে পাই। এটা হচ্ছে বড় কৃতিত্ব, যার মূলে রয়েছেন যযাতি। যযাতি না হয়ে এখানে যদি অন্য কোনো পুরুষ হতো তাহলে এই জিনিসটা ঘটতো না, এটাই আমরা বলতে চাই। অর্থাৎ তিনি রাষ্ট্রক্ষেত্র এবং রমণীক ক্ষেত্র দুটিকেই তিনি চমৎকারভাবে নিজের বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করেছেন সেকালের নিয়ম নীতি অনুসারে। এবং যখন তার জীবনে একটা ভয়ঙ্কর অভিশাপ নেমে এলো, যে মুহূর্তে অন্য কোনো পুরুষ একেবারে দিশেহারা হয়ে যায় বা তার হয়তো একেবারে শেষই হয়ে যায়, সেই জায়গাও লক্ষ্য করবেন আপনারা, যযাতি অসীম বুদ্ধি বলে তিনি সেই অভিশাপকে আশীর্বাদে রূপান্তরিত করে দিলেন। সেখানে শুক্রাচার্যও কিছু করতে পারলেন না, দেবযানীও কিছু করতে পারলেন না। এবং যতই শুক্রাচার্য দেবযানীর যতই
ক্ষমতা দম্ভ যতই থাকুক না কেন, শেষ পর্যন্ত ওই পুরুর হাতেই, অর্থাৎ অসুর কন্যা শর্মিষ্ঠার কনিষ্ঠ পুত্র পুরুই যজাতির সমগ্র রাজ্যের সেরা ভাগটা গ্রহণ করলেন। তা বলে কি পৌরবেরা খুব মানে পুরুর পুত্র পৌরবেরা তা বলে কি খুব আমোদের সঙ্গে বা খুব স্বচ্ছন্দে তারা তাদের রাজ্য এবং বংশ প্রতিষ্ঠা করে যেতে পেরেছেন? না, আমরা এটাও দেখেছি, সে আলোচনাও আমরা করেছি, অনেক সময় পুরুর ধারা একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছে, কেউ নেই, একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছে। জলে সেই বংশে বাতি দেবার একজনকেও রাখেনি, এবং রাখেনি তার অন্য ভাইরা, অর্থাৎ যদুর ছেলেরা, অনুর ছেলেরা, হ্যাঁ, কিংবা অন্য যেসব যজাতির পুত্ররা ছিল, তাদের পরস্পরের মধ্যে এত কলহ হয়েছে, এত যুদ্ধ এই সমস্ত হয়েছে যে সেখানে পুরুবংশ একেবারে অবলুপ্ত হয়ে গেছে। এবং অনেক সময় সেই পুরুবংশর কখনো সেটা আবার কোনো রাক্ষসের বংশ থেকে আসছে, কোনো অসুর বংশ থেকে আসছে, কখনো কোনো ঋষির বংশ থেকে আসছে, এই একবার লুপ্ত হচ্ছে, আবার অন্য কোনোভাবে সেই বংশ আবার ফিরে ফিরে আসছে। মোটামুটিভাবে সেই বংশটা খানিকটা একটু স্থায়িত্ব পেল ভরতের পিতা দুষ্যন্তের সময় থেকে, যদিও দুষ্যন্তের মধ্যে কিন্তু পৌরবীয় এতটুকু রক্তের ছিটে ফোঁটা নেই। তিনি অন্যের পুত্র, লালিত পালিত হয়েছেন অন্য কাছে, এবং তবু ওই ধারার একটা পরিচয় তার মধ্যে রয়েছে কোনোভাবে। যাই হোক, সেটা একটা দীর্ঘ ইতিহাস, সেই ইতিহাস নিয়ে আমরা আলোচনা তো করেছি। মানে যেমন যাদবেরা রয়েছেন, তেমনি অনু রয়েছেন, যদুর পরে রয়েছেন অনুর বংশধারা, তারা পাঞ্জাবের বিভিন্ন অঞ্চলে তারা বিখ্যাত হয়েছেন। এই বংশের মধ্যে রয়েছেন উশিনর, এই উশিনরের কথাও আমরা আসব, ইনি অনুর বংশধর, হ্যাঁ। এবং উশিনর কথার পরে আরেকজন রয়েছেন তুর্বসু, এও যদুর এক পুত্র। তিনি, তার রাজত্ব হচ্ছে মধ্যপ্রদেশ সাতনা অঞ্চলে, যেখান থেকে আমরা ম্লেচ্ছদের ওই দাসরাজ এদেরকে আমরা পাব, বা সেখানে যে পাণ্ডবেরা যে অজ্ঞাত পরিচয়ে যেখানে ছিলেন, যে সমস্ত জায়গায় গিয়ে তারা ছিলেন, তারা হচ্ছে এই সমস্ত অতুর্বসুদের ধারাবাহিকতার থেকে আমরা সেখানে পাব। সেখানে মরুত্বের কথা আমরা পাব। আবার আরেকটা ধারার থেকে যদু, যে মহারাজ যে যদু, তার ধারার থেকে যেমন যাদব, ভোজ এরা যেমন রয়েছে, অর্থাৎ শ্রীকৃষ্ণ বলরাম এরা যেমন রয়েছেন, তেমনি যাদবের আরেক ধারা থেকে আছে হৈহয়, অর্থাৎ রয়েছেন সেখানে যদুর প্রথম জ্যেষ্ঠ পুত্র হচ্ছে সহস্রজিৎ, সহস্রজিতের পুত্র হচ্ছে হৈহয়, এবং দ্বিতীয় পুত্র যদুর দ্বিতীয় পুত্র হচ্ছেন জ্যেষ্ঠ, তার পুত্র হচ্ছেন, তার ধারাতে জ্যেষ্ঠর ধারাতে আসছেন শশবিন্দু, এবং এই শশবিন্দুর ধারাতে আমরা পরবর্তী সময় পাচ্ছি ইক্ষ্বাকু বংশধারা। এই ইক্ষ্বাকু বংশধারাতেই এসছে রামচন্দ্র, অর্থাৎ যজাতির যদুর এক ধারা থেকে শ্রীকৃষ্ণ, আরেক ধারা থেকে শ্রীরামচন্দ্র, এই এসেছে, অর্থাৎ মূলে সেই যজাতি। যাই হোক, এই কথাটা আমরা বলছি না, আমরা এখানে চলে এসেছি। আমরা দেখেছি যজাতি, যে কথা আমরা বলছিলাম, আর্যদের সেই পিতৃভূমি হচ্ছে স্বর্গ, কর্ম এবং যুদ্ধভূমি হচ্ছে এই মর্তভূমি,
এখানে তারা কর্ম সাধন করে, অর্থাৎ রাজত্ব করে, অনেক কিছু ধন উপার্জন করে শেষ জীবনে তারা আবার সেই পিতৃভূমিতে তারা ফিরে যেতেন। সেখানে গিয়ে উপার্জিত যা ধন পেতেন তার ডিভিডেন্ড ভোগ করতেন, এবং এই ফিরে যাওয়াটাই, সেখানে গিয়ে তারা মারাও যেতেন বা শেষ অবধি থাকতেন। এই যে স্বর্গে ফিরে যাওয়াটা, এটাকে অনেকে একেবারে অনেক সময় আমরা দেখছি তিনি মারা গেছেন এই অর্থে বলে, কিন্তু যযাতির ক্ষেত্রে এটা খাটে না। যযাতির ক্ষেত্রে এটা পরিষ্কার, তিনি পুরুকে তার নিজের রাজ্যে অভিষিক্ত করে এবং অন্যান্য পুত্রদেরকে তার প্রান্তদেশীয় যে সমস্ত রাজ্য আছে সেই সব জায়গায় তাদেরকে প্রতিষ্ঠা করিয়ে দিয়ে তিনি কর্ম অবসানে তিনি স্বর্গভূমিতে গিয়ে শেষ জীবনটা কাটাবেন বলে সেখানে রয়েছেন। কিন্তু এমন কিছু ঘটনা ঘটল যার জন্য তাকে আবার মর্তভূমিতে আসতে হলো। অর্থাৎ যযাতির মতন দক্ষ সুদক্ষ মানুষ, তাদের জীবনে কিন্তু বিশ্রাম বলে কিছু থাকে না। অর্থাৎ তারা যখন ভাবলেন অনেক কাজ করেছি, এবার আমি অবসর উপভোগ করব, তাদের জীবনে এই অবসর উপভোগটা আসে না। সেটা বর্তমান সময়েও আমরা দেখি, সেরকম দক্ষ কোনো মানুষ থাকলে অবসরের পরেও তাকে রাষ্ট্র তাকে বিভিন্ন কাজে অন্তর্ভুক্ত করেন। এবং আমরা দেখছি যযাতি তিনি তো নিজের দক্ষতা, নিজের ক্ষমতা, নিজের ওজনটাকে তিনি ভালোই বুঝতেন। অতএব তিনি ইন্দ্র যখন তাকে আবার মর্তে একটা বিশেষ দায়িত্ব নিয়ে পাঠান, সেই জায়গায় তিনি কিন্তু ইন্দ্রের সঙ্গে একটা নিজের ওজন বুঝে তিনিও নিজেরও কিন্তু একটা বিশেষ সুবিধা নিয়ে নিলেন। তিনি সেখানে মহাভারত বলছেন, যযাতি বললেন আমি মর্তে যাব, তবে আমার অবস্থান যেন হয় সজ্জনদের মধ্যে। এই সজ্জন কথাটাই সেখানে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ আমার স্থান যেন হয় সজ্জনদের সঙ্গে। এখন কথা হলো, এই সজ্জন বলতে কি সৎ মানুষ, যে আমরা এখন সজ্জন বলতে যা বুঝি, হ্যাঁ, আবিধানিক অর্থে সৎ মানুষ এইকে বোঝাচ্ছেন? অর্থাৎ সভ্য ভদ্র বিশিষ্ট মানুষদের সঙ্গ তিনি চাইছেন, হ্যাঁ, সজ্জন সঙ্গতি, এইরকম তিনি কিছু চাইছেন? এই জায়গাটাই হচ্ছে আমাদের বোঝার ব্যাপার। এখানে দুটি জিনিস, কি জন্য যযাতিকে আবার পাঠানো হলো এক, আর দুই, তিনি যে সজ্জনের প্রার্থনা করলেন, এই সজ্জনটা বলতে মহাভারত এখানে কি বোঝাতে চাইছেন, অর্থাৎ এই দুটির তাৎপর্য কি সেটা আমাদের বিশেষ করে বুঝতে হবে। দেখুন, এখানে আমরা যযাতি যখন আসছেন, এখানে আমরা এটা দেখেছি, তিনি তার 4-5 তার এই পুত্র ধারায় 3-2-5 পুত্রের ধারায়, অর্থাৎ দেবযানীর গর্ভে 2টি সন্তান এবং শর্মিষ্ঠার গর্ভে 3টি সন্তান, এই 5 পুত্রের ধারায় তিনি যে সমস্ত বংশগুলোকে প্রতিষ্ঠা করে গেছেন, তিনি তো সবাইকে বিভিন্ন তার মূল ভূখণ্ডটা দিয়ে গেছেন পুরুকে, আর তার রাজ্যসীমার প্রান্ত দেশে যে সমস্ত অঞ্চলগুলো তিনি জয় করেছিলেন বিশিষ্ট, বা তার প্রান্তদেশীয় যে সমস্ত অঞ্চলগুলো ছিল, সেখানে তিনি তার অন্যান্য ছেলেদেরকে সেখানে প্রতিষ্ঠা করে গেছেন, বা তারা তাদের শক্তিতে সেই অঞ্চলগুলোকে অধিগ্রহণ করে তারা সেখানে তাদের রাজ্যপাট প্রতিষ্ঠা করেছে। এবং পরবর্তী সময় আমরা দেখছি যদু তিনি সবচাইতে বেশি বিখ্যাত শক্তিমান হয়ে উঠেছেন, তার জ্যেষ্ঠ পুত্র। এইদিকে আরেকটা ব্যাপার আছে, যযাতির এক কন্যা ছিল, সেই কন্যার নাম হচ্ছে মাধবী। এখন কথা হচ্ছে, এই যে যযাতির
কন্যা মাধবী, হ্যাঁ, তার সম্পর্কে একটু আমাদের বলতে হবে। এই মাধবী কিন্তু যযাতির মানে ওই দেবযানীরও কন্যা নন, শর্মিষ্ঠারও কন্যা নন। তাহলে মাধবী কার কন্যা? অর্থাৎ যযাতি মাধবীকে কিভাবে পেলেন, এইটা কিন্তু আমাদেরকে একটু বিশেষ করে বুঝতে হবে। মাধবী কার কন্যা? এই জায়গায় আমরা যেটা মহাভারতের থেকে আমরা পাচ্ছি, মাধবীর হচ্ছেন যযাতির কন্যা, তবে যযাতির সঙ্গে এক অপ্সরার বিবাহ, মানে অপ্সরার মিলন ঘটে। যযাতির সাথে এক অপ্সরার মিলন ঘটে। সেই অপ্সরা নাম হচ্ছে বিশ্বাচী, স্বর্গের অপ্সরা বিশ্বাচী। এই বিশ্বাচী কন্যা হচ্ছেন মাধবী। এই জায়গাটা একটু আমাদের বুঝতে হবে। যযাতির এক পত্নী হচ্ছেন শুক্রাচার্যের কন্যা দেবযানী, দ্বিতীয় হচ্ছেন অসুররাজ বৃষপর্বার কন্যা শর্মিষ্ঠা। নিজের পুত্র পুরুর কাছ থেকে তিনি যখন সেই জরা দিয়ে যৌবন লাভ করলেন, তখন তিনি তার দুই পত্নীর সঙ্গে বিহার করেছেন, যথেচ্ছ বিহার করেছেন। সেই সঙ্গে কেবলমাত্র এই দুই পত্নী নন, কেবল দেবযানী বা শর্মিষ্ঠাই নন, তিনি দীর্ঘকাল স্বর্গ অপ্সরা বিশ্বাচীর সাথে বিহার করেছিলেন, এবং সেক্ষেত্রে তিনি বিশ্বাচীর কাছ থেকে পরবর্তী সময় লাভ করেছিলেন এই মাধবীকে। সুতরাং মাধবী হচ্ছে তার সবচাইতে কনিষ্ঠতম কন্যা, অপ্সরা। এখানে একটা জিনিস বুঝতে হবে, সেকালের অর্থাৎ অনেক সন্তান, এবং যে নারী অনেক সন্তান দিতে পারে তার একটা বিশেষ গুরুত্ব ছিল। এটা যযাতি কেন, তার অনেক পরবর্তী সময় আমরা এই কুরু পাণ্ডবদের সময়ও দেখেছি। ভীষ্ম যাতে কুরু বংশ রক্ষা পায়, এই জন্য ধৃতরাষ্ট্র, পাণ্ডু, তার এই দুই পুত্রকে তিনি বেছে বেছে এমন ঘরের মেয়ে এনেছিলেন যাদের অনেক সন্তান, যাদের জন্ম দেবার ক্ষমতা ছিল। তিনি কুন্তির সেই বড়লাভের খবর তিনি জানতেন, অর্থাৎ কুন্তি যে অনেক সন্তান জন্ম দিতে পারেন সেই খবর তিনি জানতেন। সেই জন্য তিনি বিশেষ করে বিবাহ দিয়েছিলেন কুন্তির সঙ্গে। প্রথমে পাণ্ডুর বিবাহ দিয়েছিলেন কুন্তির সঙ্গে। শুধু তাই নয়, এখানেই তিনি ক্ষান্ত হননি, অর্থাৎ বংশধারা অক্ষুণ্ণ থাকার জন্যে তিনি পাণ্ডুর দ্বিতীয় বিবাহ দিয়েছিলেন, এবং কন্যা পণ দিয়েই তিনি দিয়েছিলেন মদ্ররাজ কন্যা মাদ্রির সঙ্গে। এবং সেখানেও তিনি এটা দেখে নিয়েছিলেন সুলক্ষণা কন্যার সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যে তারা অধিক সন্তানের জন্ম দিতে পারবেন কিনা। ঠিক ওই রকমভাবেই দেখুন, তিনি যখন ধৃতরাষ্ট্রের বিবাহ দিলেন, তখন তিনি
একেবারে সরাসরি গান্ধার দেশে চলে গেলেন, সেখান থেকে গান্ধারীকে তুলে নিয়ে এলেন বিবাহ দেবার জন্য, এবং সেখানেও তিনি গান্ধারী যে অনেক সন্তান ধারণ করার ক্ষমতা রাখেন, জন্ম দিতে পারেন, এটা বুঝেই তিনি গান্ধারীকে সিলেক্ট করে নিয়ে এসেছেন। না হলে এই কুন্তী ভোজ কিংবা আপনার যদি আমরা বলি মাদ্রির অর্থাৎ মদ্ররাজ বংশ কিংবা গান্ধার রাজ, এরা কিন্তু কোনোভাবেই পুরুবংশের, সেকালে পুরুবংশের পাল্টি ঘর ছিল না। তারা বরং এই বংশে তাদের কন্যাকে দিতে পেরে তারা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করেছে। তাহলে পাল্টি ঘর আনতে পারতেন। তখন ভীষ্ম যে ক্ষমতায়, তার একক ক্ষমতায় কুরুবংশকে যে উচ্চতায় নিয়ে গেছে, সেই উচ্চতায় ধারে পাশে কিন্তু আর তেমন কোনো বড় বংশ সেখানে নেই। একমাত্র অনেক দূরে রয়েছেন কাশী। সেই কাশীর কন্যাদেরকেও তিনি হরণ করে নিয়ে এসেছিলেন বিবাহ দেবার জন্য, সেই ঘটনাও আমি জানি। অতএব ভীষ্মের একটা চেষ্টা ছিল, তার জীবনের দুটো বিশেষ চেষ্টা। একটা হচ্ছে সমগ্র কুরু রাজ্যকে অক্ষুণ্ণ রাখা। তিনি সিংহাসনে না বসেও তিনি এই চেষ্টাটা করেছেন, কুরু রাজ্যকে সম্প্রসারণ এবং রাজ্যের পরিধিকে বিবর্ধন তথা অক্ষুণ্ণ রাখা। এটা হচ্ছে তার এক নম্বর চেষ্টা বা প্রথম চেষ্টা, এবং সেই সঙ্গে সমান গুরুত্বপূর্ণ তার দ্বিতীয় চেষ্টাটি ছিল কুরু বংশের ধারা যেন অক্ষুণ্ণ থাকে, তা যেন অবলুপ্ত না হয়ে যায়। যে ভয়টা তিনি তার দুই ভাইয়ের কাছ থেকে পেয়েছেন, চিত্রাঙ্গদ বিচিত্র বীর্য, সেটা যেন না ঘটে। এই দিকে তার দুটো। আবার অর্থাৎ ভেবে দেখুন, যে কথাটা আমরা এই আলোচনা প্রথমেই বলেছি, অর্থাৎ রাজ্য, ভূখণ্ড এবং সন্তান, ভূখণ্ড এবং বংশধারা, রাজ্যের ধারা এবং বংশধারা, এই দুটি ছিল সবচাইতে গুরুত্বপূর্ণ। সুতরাং রাজ্যের ক্ষেত্র এবং সন্তানের ক্ষেত্র, এই দুটি ছিল তখনকার দিনের মূল সম্পদ। এবং সে সময় যত যুদ্ধ হতো, যত লুণ্ঠন হতো, যত মারামারি, যত কিছু হতো, সবটার মূল কারণ কিন্তু এই দুটিকে নিয়ে। কৃষিক্ষেত্র, শস্যক্ষেত্র তথা রাজ্যের ক্ষেত্র, জমি এবং নারী। একইভাবে সেখানেও ওই হরণ, নিয়ে এসে বিবাহ দেওয়া, বংশ। শেষের দিকটা খানিকটা হয়তো একটু সভ্য হয়েছে বলে অতটা সেরকম দেন, কিন্তু সেখানেও হরণ হয়েছে। ভীষ্ম নানাভাবে হয় সেইখান থেকে মেয়ে নিয়ে এসেছেন, তিনি কন্যাপণ দিয়েও মেয়ে নিয়ে এসেছেন। যেখানেই দেখেছেন, যেভাবেই তিনি দেখেছেন যে তার বংশধারা বিশাল পরিমাণে বাড়বে, অক্ষুণ্ণ রাখবে, তিনি তার চেষ্টা কোনো ত্রুটি করেননি। যেমন তিনি চেষ্টার কোনো ত্রুটি করেননি সমগ্র এই হস্তিনাপুর রাজ্যকে একটা তার গরিমায় প্রতিষ্ঠা করে রাখার, তার মূল ভূখণ্ডকে অক্ষুণ্ণ রাখা, বরং কিছু বাড়ানো, বিবর্ধন করার জন্য। সুতরাং এই দিক থেকে প্যাটার্ন একই রকম চলে আসছে যযাতির সময় থেকে ভীষ্মের সময় পর্যন্ত। মূল বিষয়টা কিন্তু একই থাকছে, সেখানে অন্য কোনো রকম আলাদা কিছু হচ্ছে না। এইটা বিশেষ করে বোঝার, এই জন্যে যযাতি এতটা গুরুত্বপূর্ণ। যযাতি ঠিক এই দৃষ্টিভঙ্গি থেকেই তার রাজত্ব এবং তার বংশধারাকে প্রতিষ্ঠা করে গেছে। হ্যাঁ, যে কথাটা আমরা বলতে গিয়ে বারবার সরে আসছি, যযাতির কন্যা মাধবী। এই মাধবী কে না, যযাতির সঙ্গে বিশ্বাচী এক অপ্সরার গর্ভে, বিশ্বাচীর সাথেও যযাতির যে রমণ বা যে জীবনের উপভোগ দীর্ঘ সময় ধরে, তার ফল হচ্ছে এখানে মাধবী। তো এই জায়গাটায়
কিন্তু মহাভারত নতুন করে আরেকটা মহাভারত আছে, মহাভারতের মধ্যে আরেকটা মহাভারত রয়েছে, এবং এই মাধবীকে কেন্দ্র করে, যযাতি মাধবীকে কেন্দ্র করে সেখানে কিন্তু মহাভারত অনেক কিছু মেসেজ নতুন আমাদের কাছে তুলে দিচ্ছে। হ্যাঁ, এবং মাধবীকে যেভাবে মাধবীর চরিত্র রয়েছে, মাধবীর যে সমস্ত জীবনের ঘটনা রয়েছে, এবং সেখানে যযাতির যে ভূমিকা, এটাকে কিন্তু বর্তমান কালের দৃষ্টিভঙ্গি দিয়ে যদি আমরা বিচার করি, আমরা বলবো ভুল হচ্ছে। এটাকে বিচার করতে হবে সেই কালের, সেই সময়ের দৃষ্টিভঙ্গি থেকে, এবং একটা অন্যতর দৃষ্টিভঙ্গি থেকে সেটাকে কিন্তু বিচার করতে হবে। একটু ন্যারো সেন্সে বা আধুনিক যে মূল্যবোধ, তার ভিত্তিতে যদি আমরা এই মাধবীকে ধরি, কিংবা যযাতির কন্যা যযাতি ও মাধবীকে আমরা যদি দেখি, তাহলে কিন্তু ভুল দেখা হবে। এখনকার দৃষ্টিভঙ্গিতে তাকে বিচার করা চলবে না। সেখানে কিভাবে ধরতে হবে সেটা আমরা আসব। এই যখন এই সমস্ত ঘটনাগুলো ঘটলো, অর্থাৎ এখানে মাধবীর কোনো কথাই কিন্তু বলা হলো না মহাভারতে। যযাতি যেটুকু কাহিনী বলা হয়েছে সেখানে পরিষ্কার করে আমরা বললাম, তিনি পুরুকে, তার কনিষ্ঠ পুত্র পুরুকে তার মূল ভূখণ্ড দিলেন, অন্য পুত্রদেরকে তিনি তার অন্যান্য পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে তিনি তাদেরকে প্রতিষ্ঠা করলেন, এবং তারা সেখান থেকে শক্তিমান হয়ে উঠল। তারপরে মহাভারত বলছেন তিনি তপস্যার জন্য বনে চলে গেলেন, এবং সেখান থেকে তিনি স্বর্গে গেলেন ইত্যাদি, যার ব্যাখ্যা আমরা আপনাদের করেছি। এইবার তাকে আবার পাঠানো হলো। এই যে তিনি ফিরে এলেন তার মূল কারণ হচ্ছেন মাধবী। যে মাধবীর কাহিনী মহাভারতে ওই যে ধারাতে বলা হয়ে চলছিল, যে স্রোতে যযাতির থেকে যে ধারা নেবে বিভিন্ন শাখা প্রশাখায়, কোনো শাখা ভীষণ পল্লবিত, ভীষণ স্ফীতদর হয়ে উঠেছে, কোনো শাখা লুপ্ত হয়ে গেছে, কোনো শাখা কোনো মতে চলেছে, কোনো শাখা আবার আরেক শাখার সঙ্গে মিশেই গেছে, দুটি ভাইয়ের বংশ একেবারে মিলেই গেছে, সেখানে আলাদা করে আর তাদের অস্তিত্ব ছিল না। এরকম অনেক ঘটনা যখন ঘটে গেছে, অর্থাৎ আমরা মহাভারতের যে ধারা, একেবারে মহাভারতের যুদ্ধ পর্যন্ত যে ধারার কথাগুলো পাই, যে ইতিহাসের কথা পাই, সেগুলো সবই যযাতির পুত্র ধারায়। এইটা কিন্তু যযাতির কন্যা, তারও একটা বিশাল ধারা আছে, এবং সেই ধারাও হচ্ছে অপর মহাভারত। এই অপর বা দ্য আদার মহাভারত, তার কথাই বলার জন্য যেন যযাতিকে আবার পাঠিয়ে দেওয়া হলো। সেই অর্থাৎ আবার সূত্র আমাদেরকে ধরতে হবে সেই যযাতি থেকে। মহাভারতের কথা বলতে হলে যেমন যযাতির স্মরণ আমাদের নিতেই হবে, সেরকম যযাতির পুত্রদের কথা ধরে তার নাতি নাতিকে ধরতে গেলে যেমন যযাতিকেই ধরতে হবে, সেরকম যযাতির অপর ধারাকে ধরতে হলেও আমাদের সেই যযাতির শরণাপন্নই হতে হবে। সেই জন্যই যযাতির স্বর্গ থেকে মর্তে প্রত্যাবর্তন, এটা হচ্ছে মূল ব্যাপার, মূল কথা। এইখান থেকে আবার সেই যযাতিকে স্মরণ করা হলো। কিন্তু যযাতিকে কিভাবে আনা হলো বা কোন ভূমিকায় তিনি এলেন, সেটা হচ্ছে আলোচ্য। তার আমাদের কথা হচ্ছে মাধবীকে নিয়ে। এই মাধবীর কথা যখন আমরা বলবো, তখন আমাদের কিন্তু বলতে হবে আরেকজনের কথা। মাধবীর কথা এলে আরেকজনের কথা আসবে, এবং সেখানে আসবে গালবের কথা। এবং আরেকটা জিনিস লক্ষ্য করুন, যে কথাটা বলা, বিশ্বামিত্র, এই বিশ্বামিত্র ঋষি ইজ সো ইম্পর্টেন্ট, এবং তিনি এত যোগসূত্র নিয়ে বসে আছেন। দেখুন, যেমন যযাতি এক বর্ণময় পুরুষ, বিশ্বামিত্র আরেক দিক থেকে আরেক বর্ণময় পুরুষ। বিশ্বামিত্র আগে
মানে তিনি আদতে ছিলেন একজন ক্ষত্রিয় পুরুষ। হ্যাঁ, তিনি বিশ্বামিত্র, যিনি ছিলেন ক্ষত্র পুরুষ, রাজা ছিলেন তিনি। আরেক ব্রাহ্মণের, তার ব্রাহ্মণের সেই শক্তি তেজ দেখে তিনি তার কঠিন তপস্যায় তিনি ব্রাহ্মণ হয়ে গেলেন। ব্রাহ্মণ হয়ে কিন্তু এই বিশ্বামিত্র দেখুন, তিনি সমস্ত মহাভারতীয় যত যোগসূত্র আছে সব জায়গার মধ্যে বিশ্বামিত্র রয়েছেন। আবার ওই রামায়ণের যেখানে যান সেখানেও বিশ্বামিত্র রয়েছে। সুতরাং বিশ্বামিত্র এমন একজন গুরুত্বপূর্ণ বর্ণময় চরিত্রের বিশিষ্ট ঋষি, তিনিও প্রায় যজাতির মতনই সব জায়গায় সমান উপস্থিত। আর শুধু তাই নয়, বিশ্বামিত্র মহাভারতে এক রকম অবস্থান করছেন, এক ভূমিকায়, রামায়ণে তিনি আরেক ভূমিকায় অবস্থান করছেন, এবং দু জায়গাতেই তিনি কিন্তু বিশেষ শক্তিমান। তাকে বাদ দিলে দুটো মহাকাব্যই কিন্তু তৈরি হয় না, মহাকাব্যকে সৃষ্টি করে। দুটি মহাকাব্য গড়ে ওঠার মূলেই কিন্তু বিশ্বামিত্র রয়েছেন, এটা বুঝতে হবে। বিশ্বামিত্র ছিলেন বলেই রামচন্দ্র সীতাকে লাভ করেছেন, রামচন্দ্র সীতাকে লাভ করেছেন বলেই সীতা হরণ ঘটেছে এবং রামায়ণের কাহিনী। আবার এখানে বিশ্বামিত্র কিভাবে রয়েছেন মহাভারতে এই মাধবীর ক্ষেত্রে, সেটাই আমাদের জানা। এই কাহিনী আমরা আগে একবার বলেছি, আবার আমরা বলবো নতুন করে। যে মতো বিশ্বামিত্রের কথা এলো, সেখানে এক গুরুত্বপূর্ণ আরেকটি চরিত্র এলো, বিশ্বামিত্রের এক শিষ্য গালব। গালব সাধারণ একটা চরিত্র, এমন কিছু গুরুত্বপূর্ণ নয়। সাধারণ আমরা বলতে পারি একটা বিরাট কোনো কাহিনীর একটা পার্শ্ব চরিত্র মাত্র, এবং তেমন, কিন্তু সেই পার্শ্ব চরিত্র এমন, সে যদি তার মধ্যে এমন কিছু বিশিষ্টতা থাকে বা এমন কিছু সে যদি করে, তাহলে ওই পার্শ্ব চরিত্রই একটা গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে যায়, বা ওই পার্শ্ব চরিত্রের ফলে কাহিনী একটা অন্য মাত্রা, অন্য ভিন্ন মাত্রা গতি লাভ করে। গালব হচ্ছে ঠিক সেই রকমই। কি ব্যাপার না, বিশ্বামিত্রের শিষ্য গালব, তিনি বিশ্বামিত্রের কাছে পাঠ শিষ্য, তার গুরুকুলে তিনি রয়েছেন। এবার গালব কিন্তু ছিলেন খুবই গরিব। সেকালে তো গুরুর কাছে ধনী রাজপুত্রেরাও আসতেন, শ্রেষ্ঠী পুত্ররাও আসতেন, অন্যান্য ক্ষত্রিয় বংশের পুত্ররাও আসতেন, অন্যান্য বৈশ্য সন্তানেরাও আসতেন, আবার দরিদ্র ব্রাহ্মণ সন্তানেরাও আসতেন। তারা সবাই গুরুর কাছে সমানভাবে পাঠ গ্রহণ করতেন, কারণ মূলত গুরুর এই শিক্ষাদানটা ছিল অবৈতনিক। মূল ভারটা রাজাই বহন করতেন বা সমাজের অন্যান্য মানুষেরাই বহন করতেন, গুরু এবং শিষ্যের খরচ তারাই জোগাড় দিতেন। তো সেখানে রয়েছেন গালব, কিন্তু একটা ব্যাপার ছিল সেকালে, সম্পূর্ণ অবৈতনিক হলেও, মানে বেতনহীন ব্যাপার হলেও, গুরুকালে যদি যেমন কোনো বেতন বা দিতে হতো না, এটা যেমন ঠিক, কিন্তু বিদ্যা সমাপন অর্থাৎ শেষ হয়ে গেলে, সমাবর্তনের পর স্নাতক হয়ে তারা গুরুকে তাদের সাধ্য মতন সম্মান দক্ষিণা কিছু দিতেন বা দিতে চাইতেন, এবং গুরুরাও কখনো শিষ্যদের কাছ থেকে সম্মান দক্ষিণা প্রার্থনাও করতেন, চাইতেনও। সেটা সবসময় যে টাকা পয়সা হবে তা নয়, বা অন্য, যেমন আমরা জানি দ্রোণ তার শিষ্যদের কাছ থেকে কী চেয়েছেন, তিনি তো তাদের কারো কাছ থেকে টাকা পয়সা অন্য কিছু চাননি। তিনি বলেছেন, এই দ্রোণাচার্য বলেছেন, দ্রুপদকে ধরে নিয়ে আসতে হবে, জ্যান্ত ধরে নিয়ে আসতে হবে, বন্দি করে তার কাছে, এটাই ছিল তার গুরু দক্ষিণা। যাই হোক, সুতরাং গুরুরা মাঝে মাঝে তার শিষ্যদের কাছে কিছু গুরু দক্ষিণা চাইতেন।
বিশ্বামিত্র গালবের অবস্থা জানতেন, সুতরাং তিনি বলেছেন, এবং গালবের যখন গালব অল্প বয়সী ছেলে, তিনি দেখছেন তার সহপাঠীরা সবাই কিছু দিচ্ছে, গুরুকে সম্মান দক্ষিণা দিচ্ছেন, হ্যাঁ, তখন ধনীর সন্তান হিসেবে তারা দিতেই পারেন, তাদের সেই ক্ষমতা ছিল। আর কিন্তু গালবের সে ক্ষমতা ছিল না, তবু তিনি অন্যান্য সতীর্থদের দেখে তিনি বলছেন, গুরুকে গিয়ে বলছেন, আপনি যে গুরু কার্য করেছেন তার জন্য আমি আপনাকে কি দক্ষিণা দেব? দক্ষিণা কা প্রযচ্ছামি ভাবতে গুরু কর্মণি। হ্যাঁ, আমি দক্ষিণা দানের পুণ্য কর্মের এই প্রভাব, তার কথা আমি শুনেছি, তো কি আপনি বলুন, আমি আপনার কাছে কি এনে দেব, কি দেব আপনাকে? বিশ্বামিত্র তো গালবের অবস্থা জানতেন, তিনি এটাও জানতেন যে এই গালব তাকে অন্য কিছু দিতে পারবে না, কিন্তু এতদিন যে তার কাছে ছিলেন, তার গুরুগৃহে ছিলেন, গালব তাকে নানাভাবে শ্রমদানের মাধ্যমে, প্রচুর পরিচর্যার মাধ্যমে তাকে প্রসন্ন করেছেন। এবং গালব এত পরিশ্রম করেছেন, গালব এখন পরিশ্রান্ত, এত করতেন, এবং তিনি অনেকটা ক্লান্ত, সেটাও তিনি জানতেন। এবং যেটা জানতেন যে গালবের অর্থনৈতিক ক্ষমতা কতটা, সেটাও তিনি জানেন। সুতরাং তার পক্ষে কোনো দক্ষিণা দেওয়াটা বা অন্য কোনো ধরনের দক্ষিণা দেওয়াটাও যে তার পক্ষে কতটা কষ্টসাধ্য, সেটা বিশ্বামিত্র বলছে, ঠিক আছে তুমি যাও, হ্যাঁ, স্বচ্ছন্দে তুমি এখান থেকে যাও, হ্যাঁ, অসৎকৃত গচ্ছেতি বিশ্বামিত্রেণ ভাষিত। বিশ্বামিত্র বললেন, তুমি এখানে স্বচ্ছন্দে বাড়ি ফিরে যাও, তোমাকে কিছু দিতে হবে না, তুমি এসো বাপু, এসো, তুমি আনন্দের সঙ্গে বাড়িতে যাও। বিশ্বামিত্র বারবার গালবকে স্বচ্ছন্দে বাড়ি ফিরে যাবার কথা বললেও গালব কিন্তু বারবারই তার গুরু দক্ষিণার আগ্রহ দেখাতে আরম্ভ করলেন। কিং দদানীতি বহুশ গালব প্রত্যভাষত, মানে বারবার একই কথা, কি দেব বলুন না আপনি, কি দেব বলুন না আপনি, কি দেব। এই যে গুরু বুঝতে পারছেন গালবের ক্ষমতা নেই, সেটা বুঝে তাকে বলছে, ঠিক আছে তুমি যাও। কিন্তু যদি একটা শিষ্য তার নিজের ক্ষমতা না বুঝে একটা অন্য কোনো বিষয়ে বারবার ঘ্যানর করতে থাকে, সেই গুরু একটু বিরক্ত হন। বিশ্বামিত্র বিরক্ত হলেন, তখন বললেন, ঠিক আছে, তোমার যখন এত ইচ্ছে, তাহলে আমাকে 800 ঘোড়া এনে দাও, এবং সেই ঘোড়া যেমন তেমন হবে না, প্রত্যেকটা ঘোড়ার যে দুটো কান হয়, তার একটা কান হবে কালো, আরেকটা কান হবে সাদা, আর ঘোড়ার গাগুলো হবে চাঁদের জ্যোৎস্না ধারার মতন শুভ্র উজ্জ্বল। এমন তোমাকে 800 ঘোড়া আমাকে এনে দিতে হবে। 800 মে দেহি গচ্ছ গালব মাচিরম, এনে দাও। এখানে বুঝতে হবে, সেকালে বিশ্বামিত্রের মতন ঋষি, ভালো করে লক্ষ্য করুন, তিনি কিন্তু গরু চাইছেন না। আপনারা যদি যাজ্ঞবল্ক্য জনক সংবাদের কথা মনে করেন, সেখানে যাজ্ঞবল্ক্য জনকের সভায় এসছেন, সেখানে জনক সমস্ত প্রচুর হাজার গরু, ভালো ভালো জাতের উৎকৃষ্ট গরু, 1000 গরু, এবং তাদের প্রত্যেকটা শিং আবার সোনায় মোড়া, এরকম গরু তিনি দান করছেন, এবং সেই গরুই যাজ্ঞবল্ক্য তার প্রয়োজনে তিনি নিয়ে যাচ্ছেন সেটা। তবে যাই হোক, ওখানে মহারাজ জনকের অন্য উদ্দেশ্য ছিল, আর যাজ্ঞবল্ক্যের তারও অন্য উদ্দেশ্য ছিল। তাহলে ওই জায়গায় আমরা দেখতে পাচ্ছি, সেখানে গরু হচ্ছে একটা সম্পদ, গো সম্পদ, যেটা বলা হয় গো সম্পদ। এবং সাধারণত ঋষিরা যারা এরকম আশ্রম পরিচালনা করেন, তাদের কাছে গো সম্পদটাই বেশি দরকার, কারণ দুগ্ধজাত জিনিস পাবেন,
এবং গরুর দ্বারা গরুর বাছুর, সেখানে বলদ, হাল চাষ, অর্থাৎ কৃষির শস্য, এই সমস্ত খাদ্যের জন্য তাদের গরুর প্রয়োজনটা। অশ্ব নিয়ে তারা কি করবেন? ঋষিরা তো আর যুদ্ধ বিগ্রহ করবেন না, আর অশ্ব নিয়ে ওইদিকে যাবেন। দরকার হলে এক একটা অশ্ব, সেটা হয়তো হতে পারে, কিন্তু একসঙ্গে 800 অশ্ব চাইছেন, আবার তাও আবার যেমন তেমন নয়। এই জায়গা বুঝতে হবে বিশ্বামিত্র ঋষি, যাজ্ঞবল্ক্য ঋষি, কিন্তু যাজ্ঞবল্ক্যের মধ্যে পুরোপুরি ব্রাহ্মণ্য ধারা রয়েছে। বিশ্বামিত্র কিন্তু ব্রাহ্মণ হয়ে উঠেছেন তিনি, তার মধ্যে সুপ্ত রয়েছে, কিন্তু সুপ্তভাবে তার মধ্যে রয়েছে কিন্তু ক্ষত্রিয়ত্ব, অর্থাৎ ক্ষত্রিয়র যে ধারা, সেটা কিন্তু বিশ্বামিত্র যতই ব্রাহ্মণ হয়ে উঠুন না কেন, তার মধ্যে সেই ক্ষত্র ধারাটা রয়ে গেছে। সেই ক্ষত্র তেজ, ক্ষত্র বীর্য, ক্ষত্র ধারা, ক্ষত্র গুণ, সেটা তার মধ্যে অন্তঃসলীলার মতন রয়ে গেছে। ফলত তিনি 800 উৎকৃষ্ট ধেনু নাচে, 800 উৎকৃষ্ট গাভী না প্রাচ্যে, গালবকে তিনি বললেন 800 উৎকৃষ্ট অশ্ব নিয়ে আসতে হবে, যার একটি কান সাদা, একটি কান কালো, এবং তার সমস্ত শরীর কীরকম? জ্যোৎস্না ধারার মতন, অর্থাৎ সবল সবল ঘোড়া। এবং এগুলো আমাদের সাধারণত আমরা যেগুলো বলি আরবি ঘোড়া, সেই রকম সেকালে শ্রেষ্ঠতম ঘোড়া। আর এই ঘোড়া কাদের কাছে থাকবে? রাজাদের কাছে থাকে। এই ঘোড়া তো বনে জঙ্গলে ঘুরে বেড়াবে না, এই ঘোড়া পেতে হবে বেশ অনুসন্ধান করে, আর রাজারাই এই ধরনের ঘোড়া ব্যবহার করেন। অতএব বোঝা যাচ্ছে এই ঘোড়াগুলো সেখানে রাজকার্যের জন্য, উৎকৃষ্টের জন্য ব্যবহৃত হতো। এমনই ঘোড়া তিনি চেয়ে বসলেন। গালব পড়লেন কিন্তু ভীষণ বিপদে, বিপদেই তিনি পড়লেন। কিভাবে তিনি এবার এই 800 ঘোড়া উদ্ধার করবেন, সেইটি একটা বিরাট কাহিনী। সেই কাহিনী নিয়ে আমরা আসব আগামী পর্বে। প্রাণারাম 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 প্রাণারাম।